ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমরা বিষ্ণুপুর শিক্ষানু সমাজের মাধ্যমিক ক্যারিয়ার কাউন্সিলিংয়ের জন্য যে সেমিনার চলছে, আজ মাধ্যমিক ছাত্রদের এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অবশ্যই ভিডিওটি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে মাধ্যমিকের ছাত্রদের এক নতুন দিশা দেখাতে পারে। চলো আজকে অংশগ্রহণ করছি বিষ্ণুপুর ক্যারিয়ার কাউন্সিলিংয়ে। ধন্যবাদ। সুপ্রভাত সকলকে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে, বিশেষ দিনে, বিশেষ ক্ষণে আমাদের বিষ্ণুপুর শিক্ষানুরাগী সমাজের উদ্যোগে যে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামটা আয়োজিত হয়েছে, তাতে আমি অংশ নিতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। শিক্ষানুরাগী সমাজকে আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শিক্ষার সঙ্গে যুক্ত গুণীজন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার সামনে যারা উপস্থিত আছেন, অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী সমাজের কর্মীবৃন্দ থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং এই প্রাঙ্গণে যারা আছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই দিনে খুব সংক্ষেপে আমি দু চার কথা বলে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আসলে আজকের দিনে আমরা কাদের জন্য এসেছি? যারা সবে এবছর মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ হয়েছে, যারা মাধ্যমিক পরীক্ষা সবে সমাপ্ত করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ দিশা কোন দিকে বয়ে যাবে, কোন দিকে ধাবিত হবে, সেই দিকেই আমরা কিন্তু আজকে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের মধ্যে আছেন বিশেষভাবে অভিজ্ঞ বিভিন্ন শিক্ষকরা, যারা তাদের মূল্যবান বক্তব্য আর কিছুক্ষণের মধ্যেই রাখবেন। তবু খুব সংক্ষেপে আমার যেটা মনে হয় ছাত্রছাত্রীদের মাথায় রাখা দরকার বা অভিভাবকদেরও মনে রাখা দরকার, সেটা হলো যে আমরা লেখাপড়া করছি কেন? আমরা মানুষ হওয়ার জন্য লেখাপড়া করছি। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছি কারণ তারা দেশের এবং সমাজে কিছু করে যাবে, কিছু চিহ্ন দাগ রেখে সে পড়াশোনা করতে পারবে, করে সেটা থেকেই তার ক্যারিয়ার তৈরি করতে পারবে, সেই সুযোগ কিন্তু আছে। সুতরাং এটা একটা দিক যে আমার কোন সাবজেক্টটা ভালো লাগছে, আমি সেটা নিয়ে পড়াশোনা করতে পারবো কিনা এবং সেটা পড়তে গেলে আমাকে কি পড়তে হবে, এটা ভেবে নেওয়া দরকার। এটা গেল একটা সাবজেক্টের ভালোবাসার দিক, এবং সেই সাবজেক্টের ভালোবাসার দিক থেকেই কিন্তু ক্যারিয়ার তৈরি করা যায়। অর্থাৎ যারা সায়েন্স সাবজেক্টগুলোকে বেশি ভালোবাসছে তারা সেই দিকে যাবে, এবং সায়েন্স সাবজেক্টগুলোকে ধরে নিয়ে তারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা সেই সমতুল্য কিছু বিষয় পড়াশোনা করে তার ক্যারিয়ার তৈরি করতে পারবে। আর যারা সায়েন্সের বাইরের সাবজেক্টগুলোকে পছন্দ করছে তারা কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে পড়েও কিন্তু বিভিন্ন রকম ক্যারিয়ার করতে পারবেন। আজকে আমাদের মধ্যে অনেকেই আছেন বিভিন্ন রকম ক্যারিয়ার দিক তুলে ধরবেন। তবে পড়াশোনা করতে হবে, যাই করি না কেন, যে ক্যারিয়ারই করি না কেন। কেউ যদি মনে করে যে আমি শর্টকাটে কিছু একটা করে দেবো, শর্টকাট দিয়ে কখনো ভালো কাজ হয় না। পরিশ্রম করতে হবে, কারণ কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা কিন্তু করতে হবে। যে যাই পড়ুক না কেন তাকে সেইটা নিয়ে কিন্তু লেগে থাকতে হবে এবং সেটাতেই তাকে বেস্ট হতে হবে, সেটাতেই তাকে 100% দিতে হবে। এই যদি মানসিকতা থাকে, আমার মনে হয় না যে কোনো ক্যারিয়ারই খারাপ। যে কোনো ক্যারিয়ার, যে কোনো সাবজেক্ট সবসময়ের জন্য ভালো। যেমন ভালো বাংলা, তেমন ভালো অঙ্ক, তেমন ভালো সায়েন্স, তেমন ভালো ইতিহাস, ভূগোল, সমস্ত সাবজেক্ট ভালো। সুতরাং সেই সাবজেক্টে কিন্তু আমাকে বেস্ট হতে হবে এবং টপ হতে হবে, তাহলে কিন্তু কোনো ক্যারিয়ারটা কিন্তু কোনো অন্তরায় হবে না। এই বিশ্বাসটা রাখতে হবে, লক্ষ্যকে স্থির রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।
সেটা হচ্ছে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং লাইনটা আমরা জানি তথাকথিত আমাদের যুগ থেকে কেন তার আগের যুগেও ছিল ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি ছিল অনেক ডাক্তারি পড়লে পারত সে অটোমেটিক পাশ করে এসে প্র্যাকটিস করতে পারবে বা চাকরি করতে পারবে এছাড়াও আছে নিজের স্বাধীনভাবে কাজ করার সুযোগ। কাকলি সেনগুপ্ত মহাশয়কে অধ্যক্ষা পড়া ধনঞ্জয় দাস কাটিয়া বাবু মহাবিদ্যালয় আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় মানুষ শ্রী তরুণ ভূষণ মহাশয়কে। আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। তরুণ ভূষণ শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষানুরাগী মানুষ তরুণ ভূষণ। ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়েছি শ্রী এইচএম। তো আজকে যে বিষয়টি তোমাদের বলবো, এখানে যে ছাত্রছাত্রীরা তোমরা এসেছো এবং যারা গার্জেনরা এসেছেন, কারো যদি হোটেল ম্যানেজমেন্ট বা ট্যুরিজম এই ইন্টারেস্ট থাকে তার ক্যারিয়ারটা করার জন্য, সেই বিষয়ে দু চার কথা বলবো। প্রথম হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট জিনিসটা কি না, হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা কোর্স যেখানে যে সমস্ত 5 স্টার হোটেলগুলো আছে যেমন ওবেরয়, তাজ, আইটিসি, হায়াত, হিলটন, এই সমস্ত বড় বড় যে ব্র্যান্ড আছে দেশে এবং বিদেশে, সেই ব্র্যান্ডেড হোটেলে চাকরি করা। তো এই হোটেলকে কিভাবে ম্যানেজ করতে হয় একটা, সেই শিক্ষাটাই হোটেল ম্যানেজমেন্টকে দেওয়া হয়। তো এখানে যে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্ট থাকে, হসপিটালিটি ম্যানেজমেন্ট থাকে, হসপিটাল ম্যানেজমেন্ট থাকে, এবং যে সাবজেক্টগুলি পড়ানো হয় সেটা হচ্ছে এফ&বি সার্ভিস, হাউসকিপিং ম্যানেজমেন্ট, ফুড প্রোডাকশন মানে যেটা আমরা কুলিনারি বলে থাকি, এবং হাউসকিপিং ম্যানেজমেন্ট, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং স্ট্যাটিস্টিক ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, এই সমস্ত সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়। তো হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেলে তোমাদের যে যে কোর্সগুলো করতে হবে সেই কোর্সগুলো হচ্ছে আফটার কমপ্লিটেড ইওর 10th এক্সামিনেশন কেউ 2 বছরের ডিপ্লোমা করতে পারো, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম। এছাড়া তোমরা 3 ইয়ার্স ডিপ্লোমাও করা যায়। আর আফটার এইচএস যারা হায়ার সেকেন্ডারি পাস করবে তাদের জন্য আছে বিবিএ ইন হোটেল ম্যানেজমেন্ট বা বিএইচএম ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট 3 ইয়ার্স। এই কোর্সটা করার পরে কেউ যদি আরো হায়ার স্টাডি করতে চায় তাহলে আছে এমবিএ ইন হোটেল ম্যানেজমেন্ট আছে, এমএসসি ইন হোটেল ম্যানেজমেন্ট আছে। এছাড়াও কেউ যদি বলে যে আমি পিএইচডি করব তো পিএইচডিও এই লাইনে করা যায়। এবং এছাড়াও এই যে নতুন আমাদের এনএপি চালু হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে, যেমন আমাদের কোনো স্টুডেন্ট আফটার কমপ্লিটেড 10th পাস করার পর যেমন কোনো জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে যেমন ইতিহাস, সংস্কৃত, ফিলোসফি, ফিজিক্স, কেমিস্ট্রি, তো সেরকম আমাদেরও সাবজেক্টগুলো এনএপিতে নথিভুক্ত হয়েছে। যেমন আছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই কোর্সটা তোমরা ক্লাস 11 থেকেই পড়তে পারো এবং পরবর্তীকালে তোমরা এসএসসি পরীক্ষার মাধ্যমে গভর্নমেন্ট জবও পেতে পারো। তো যারা হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। দেশের বিভিন্ন সংস্থা আছে যে সংস্থাতে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করানো হয় এবং গভর্নমেন্টেরও কলেজ আছে প্রচুর, তোমরা সেখানেও অ্যাডমিশন হতে পারো। এবং এর ক্যারিয়ার হচ্ছে যে একটা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ম্যানেজমেন্ট, এগুলো সব একসাথে যুক্ত থাকে, তার নাম হচ্ছে হসপিটালিটি কোর্স। তো এই হসপিটালিটি কোর্স করার পরে তোমরা কোন কোন সেক্টরে জব পাবে? ফার্স্ট কর্পোরেট কোম্পানি, যে কোনো হসপিটাল, এয়ারলাইন্স, তোমরা রেলওয়ে বা তোমরা যে কোনো গভর্নমেন্ট অফ ট্যুরিজম যে ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে তোমরা জব পাবে, ক্রুজ লাইনে জব পাবে এবং বিদেশে জব পাবে যেখানে প্রচুর স্কোপ তোমাদের থেকে থাকবে। কোন দিকে যাবে? আমি এই তোমাদের পাশেই যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে ইঞ্জিনিয়ারিং কলেজে এই 2003 সাল থেকে আজ পর্যন্ত অধ্যাপনা করছি। কাজে আমি টেকনিক্যাল এডুকেশনকে অনেক কাছ থেকে দেখেছি। সেই জন্য আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব। আমার মনে হয় সেটা তোমার কাজে লাগে। সেই জন্য
একটু মন দিয়ে শোনো, বেশি কথা বলবো না। তোমাকে প্রথমে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাকে একটা টার্গেট ঠিক করতে হবে, মানুষকে স্বপ্ন দেখতে হয়। তোমার যদি কোনো স্বপ্ন না থাকে, ওই যা হোক একটা পড়লাম, যেদিকে হোক একটা চলে গেলাম, এটা পাস করলাম, ওটা পাস করলাম, দিয়ে কিছুদিন পরে বলবো আর চাকরি বাকরি নেই, ফ্রাস্ট্রেশনে চলে যাবে। তাহলে প্রথম থেকে তোমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে, একটা টার্গেট ঠিক করতে হবে। তো সেটা কি? অনেক রকম টার্গেট হতে পারে, আমাদের কাছে অনেক রকম লাইন আছে, যেমন জেনারেল লাইন আছে, টেকনিক্যাল এডুকেশন আছে, আরো বহু রকম আছে। আমি যেহেতু টেকনিক্যাল এডুকেশনের, মাধ্যমিকের পর তোমরা জানতে এতদিন যে জেক্সপো একটা পরীক্ষা হবে, এতদিন হয়ে এসেছে গত বছর পর্যন্ত। জেক্সপো পরীক্ষায় র্যাঙ্ক করে তারপরে এই পলিটেকনিক কলেজগুলোতে ভর্তি হওয়া যায়। তো এবছরই জেক্সপো পরীক্ষা আর হচ্ছে না। জেক্সপো পরীক্ষা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, জেক্সপো হবে না। তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু মার্কস অফ মাধ্যমিক যে তোমরা পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষার নাম্বার বেসিসে কিন্তু এবারে পলিটেকনিক কলেজগুলোতে তোমরা ভর্তি হবে। আবার যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো সায়েন্স, আমি এখনো পর্যন্ত যেটা জানি সায়েন্স এখনো আমাদের গাইডলাইন আসেনি। সেখান থেকে আগে একটা পরীক্ষা হতো ভোকেশনাল এডুকেশন, বিভিন্ন স্কুলে যে ভোকেশনাল এডুকেশন চলছে, বিষ্ণুপুরে 3-4টে স্কুলে আছে। আমি ভোকেশনাল এডুকেশনটার সাথেও দীর্ঘদিন যুক্ত। 12 সাল থেকে আমি ভোকেশনাল এডুকেশনটার সাথে যেমন অ্যাডিশনাল চার্জ, বাঁকুড়া ডিস্ট্রিক্টে ভোকেশনালের নোডাল অফিস, হেড অফিস হচ্ছে আমাদের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ। কাজে ওটা আমার অ্যাডিশনাল ডিউটি, আমি দীর্ঘদিন এর সাথে যুক্ত আছি। সেই হিসেবে ভোকেশনাল থেকে যারা পড়তো একটা পরীক্ষা ছিল ভোকলেটের মাধ্যমে যারা র্যাঙ্ক করতো ডাইরেক্ট এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হতো, ফার্স্ট ইয়ারটা করতে হতো। এবছর থেকে ওই ভোকলেট পরীক্ষাটা উঠে গেল। যারা ভোকেশনাল থেকে এইচএস পাস করবে এবং যারা সায়েন্স থেকে এইচএস পাস করবে, তারা সরাসরি এসে মার্কসের ভিত্তিতে সেকেন্ড ইয়ারে যে কোনো পলিটেকনিক কলেজে ভর্তি হবে। জেক্সপো ভোকলেট দুটোই উঠে গেল। এবারে কবে থেকে অনলাইন পোর্টাল খুলবে, তোমরা সবকিছু আপলোড করতে পারবে, সেই গাইডলাইনটা আমাদের এখন আসেনি, খুব শীঘ্রই চলে আসবে, মার্চের প্রথম দিকে আশা করি চলে আসবে। তোমরা একটু খোঁজ খবর রাখবে। এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, দেখো তোমরা যেই না পলিটেকনিক পাস করলে, 3 বছরের কোর্স তো, পলিটেকনিক পাস করার সাথে সাথেই তোমরা কিন্তু একটা চাকরির জন্য এলিজিবল হয়ে গেলে। অনেক রকম সার্ভিস আছে, যেমন গভর্নমেন্ট সার্ভিস আছে তেমনি প্রাইভেট সার্ভিস আছে। গভর্নমেন্ট সার্ভিস তুমি পিডব্লিউডি থেকে, পিএইচই থেকে, তারপরে ডব্লিউবিএসসি, ডিসিএল, নির্মাণ সহায়ক, এরকম প্রচুর চাকরি ডিপ্লোমার আছে। অবাক হয়ে গেলাম যে আমি বাঁকুড়া জেলায় বসবাস করি, আমাদের বাঁকুড়াতে এত বড় বড় অর্গানাইজেশনস আছে, ইউনিভার্সিটি আছে, সেখানে এরকম কোনো অর্গানাইজেশন নেই। তাই প্রথমে এরকম ব্যতিক্রমী এবং মানুষের উপযোগী এরকম একটা প্রচেষ্টার জন্য আমি প্রথমে এই বিষ্ণুপুর শিক্ষানুরাগী এই প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্যকে এবং সমস্ত শিক্ষানুরাগীকে আমি আমার হৃদয়ের অন্তরতম স্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমরা প্রথম কথা এখানে যে উপস্থিত হয়েছি, আমি SRHM কলেজের মেন্টর, আরও অনেক কলেজের মেন্টর, বিকজ মাই ল্যাঙ্গুয়েজ ইজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আই টিচ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাট ব্যাঙ্কুয়ার ইউনিভার্সিটি, এবং এখন অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজ সব জায়গায় চালু হচ্ছে, NEP-তে চালু হয়েছে, অনেক স্কুলে চালু হয়েছে। তাই বিভিন্ন জায়গায় যাই। আমি SRHM এসেছি, দেখেছি খুব কম বয়সে ছেলেমেয়েরা মধ্য মেধা বা সাধারণ মেধা নিয়ে পড়াশোনা করে ভালো জায়গায় তারা রুজি রোজগার করছে, সৎভাবে পড়া যায়। আমি এখানে উপস্থিত হয়ে স্যারের কাছে শুনলাম যে পলিটেকনিকেও খুব সহজে পড়াশোনা যদি করে তাহলে যাওয়া যায়, এবং আমাদের SRHM কলেজের প্রিন্সিপাল স্যার উনিও বললেন স্কিল দরকার। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমি আরেকটা দপ্তরে ইংলিশ পড়াই, সেটা হচ্ছে BCA, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেখানে একটা কমিউনিকেটিভ ইংলিশ আছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, সেটা আমিই পড়াই। প্রশ্ন হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে যেটা দেখেছি, প্রথম কথা হচ্ছে আমরা ভাবি অনেকটা, অর্থাৎ
ছাত্রদের, তোমরা তো ছোট, মাধ্যমিক দিয়েছো, তোমরা হঠাৎ করে দেখছো যে টেলিভিশনের পর্দায় রণবীর কাপুর, যে নিজেকে রণবীর কাপুর ভাবতে শুরু করে দিয়েছো। যখন কাজটা রণবীর কাপুরের মতো করতে হবে, তোমরা করতে পারো না। সুতরাং বলা খুব সহজ, করা খুব কঠিন। তাই স্যাররা অভিজ্ঞতা থেকে বলে গেলেন, আমি বলে গেলাম, এটা হবে বা হবে না, এটা নির্ভর করছে সম্পূর্ণ তোমাদের উপর। স্কিল যদি থাকে, তুমি নার্সিং পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হোটেল ম্যানেজমেন্ট পড়ো, যে কোনো জায়গায় তুমি সফলতা অর্জন করবে। তোমরা যারা ছাত্র আছো দেখে নাও, তোমরা অনেক সময় বলো আমার এইটা প্রবলেম, ওইটা প্রবলেম। যদি প্রবলেম আমরা অ্যালফাবেটসগুলো পরপর করে সাজাই, PROBLEM, মাত্র 7টা অ্যালফাবেটস আছে। কটা আছে প্রবলেমে? 7। এবার সলিউশনটা কাউন্ট করে আমাকে বলো কটা আছে সলিউশনে? SOLUTION, কটা আছে? 8। কোনটা বড়, 8 না 7? 8। জীবনে প্রবলেম থাকবে, সলিউশন বার করে নিতে হবে। আমরা অনেক সময় এখন আমরা যারা এডুকেশন লাইনে আছি, ম্যাডামরা বুঝতে পারছি, কলেজের ছেলেমেয়েরা সারাক্ষণ দেখা যাচ্ছে যে সব রোমান্টিসিজমে ব্যস্ত। এটা ইউনিভার্সিটিতেও দেখছি, কিন্তু কোনো কাজের প্রতি তাদের রোমান্টিসিজম কমে কমে আসছে। আমি অনেক হায়ার এডুকেশনে আছি, অনেক জায়গায় যাই, তো এই রোমান্টিসিজম ছেড়ে তোমার বাবা মার যে স্বপ্ন, তোমার যে স্বপ্ন, যে সাবজেক্ট, সেটা নার্সিং হোক, ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, হোটেল ম্যানেজমেন্ট হোক, সেটা মন দিয়ে পড়তে হবে। অর্থাৎ প্রেম করতে গেলে দশরথ মাঝির মতো হতে হবে। একটা জায়গায় খান স্যার বলেছেন আমার সঙ্গে, আমি শুনেছি সেই ভিডিওটা, যে বিহারি যখন প্রেমে ব্যর্থ হয় তখন মাঝি বান যাতে হ্যায়। মানে ওনার বিশেষ অসুস্থ হয়ে কিছু ট্রিটমেন্ট করতে পারেননি, উনি একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন, সেরম প্রেম করতে হবে। আমি একটা কাটলেট খাওয়ালাম, ফুচকা খাওয়ালাম, আমি আর তুমি, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এতে প্রেম হয়। ঠিক আছে? তাই নিজের ক্যারিয়ারটাকে ফোকাস করো, বাবা মার মুখটার দিকে তাকাও। সারা দিন মা তোমার জন্য লড়াই করছে, বাবা লড়াই করছে। আমি একটা ছোট্ট কথা বলি, এই বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমি আলামিন মিশন বলে একটা মুসলিম অর্গানাইজেশন আছে, তার মেন্টর ছিলাম। আমার হাত ধরে অন্তত 10,000 ছেলে মেয়ে আছে যারা ডাক্তার, মুসলিম। আই মোটিভেটেড দেম, দে আর নাও ডক্টরস। আলামিন মিশন খড়গপুরে আমি ছিলাম। সেখানে দেখা যেত যেহেতু মোবাইলটা ব্যবহার করতে দেওয়া হয় না, ছেলেরা অনেক বেটার পজিশনে ছিল। এখানে দেখা যাচ্ছে মোবাইল, ও স্যার ভালো আছেন, ভালো থাকা বলারই দরকার নেই, ফোনটাই তো ঘাঁটছে সারাক্ষণ, সার্ফিং করছে। তাই পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে। তোমরা এইমাত্র এখন অনেক যারা ছেলে আছো তারা খেলা দেখছো যে যশস্বী জয়সওয়াল বিরাট ব্যাট করছে, ওর তো বয়সটা একটু, তা বলে কি ও প্রেম করে না, না খেলাধুলা করে না? সবই করে। তোমাদের সমস্যা হচ্ছে সারাক্ষণ বাজে কাজটা ইনভলভমেন্ট করে রাখো, ওটা কাট করো। কেমিস্ট্রি আর বায়োলজি রাখতে চায়, কে ফিজিক্স রাখতে চাও না। ঘটনা হচ্ছে তোমরা জানো যে প্র্যাকটিক্যালে কত নাম্বার থাকে, স্কুল থেকে কত দেয়? 30 দেয়, না হলে 29 দেয়, তাই তো? খারাপ করলে 30 দেবে, খুব খারাপ করলে 29 দেবে। ঠিক আছে? ভালো করলে 31 দেওয়ার জায়গা নেই। আচ্ছা, এইবারে বাকি কত নাম্বার থাকে? 70। 70 এ কত পেতে হয়? 21 পেতে হয়। এমসিকিউ কত থাকে? 18। তারপরে লেফট ফ্রন্ট রাইট ফ্রন্ট করে কত পেতে পারো? মানে বাম দিক ডান দিক থাকিয়ে। তো যারা ভাবছো যে ফিজিক্স রাখবে না, তারা অবশ্যই ফিজিক্স রাখবে। কোনো নিউমেরিক্যালস করার দরকার নেই। প্লিজ রাইট ইট ডাউন। ঠিক আছে? কোনো নিউমেরিক্যাল করার দরকার নেই। অঙ্কে ভয় পাও তো ফিজিক্সে? কোনো নিউমেরিক্যাল করার দরকার নেই, শুধু থিওরি পড়ে যাবে, তাতেই 70 এর 21 ইজিলি পাবে। তোমার যদি মনে হয় আমি হচ্ছে সাজেশন করে পড়ে যাবে, তাই করবে। যদি মনে হয় ফেল করে যাবে, ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওর বদলে যে সাবজেক্টটা রাখবে সেটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে? তোমাকে মাত্র 70 এর 21 পেতে হবে। তুমি প্রথম ফার্স্ট থেকেই টার্গেট নিয়ে নেবে আমি নিউমেরিক্যাল করব না তো করব না। ঠিক আছে? আমি 50 প্লাস 24 74 এর জায়গায় 75 করব, আমি করব না। ঠিক আছে? আমি করব না। তুমি 70 এর 21 পেতে পারো, এমসিকিউ থাকে, সাজেশন করে পড়ে যাবে, প্রথম থেকেই সাজেশন করে পড়ে যাবে। তোমাদের দেখবে 11 এর থেকে 12 এ কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সোজা। ঠিক আছে? সবথেকে 11 এ কঠিন হয় হচ্ছে কেমিস্ট্রি, সেটা আমি বলবো আমি পরে। সবথেকে 11 এ কঠিন হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে? তো যে কোনো সাবজেক্টের দেখবে যদি কাঠিন্যের এ ধরি দেখবে 52% 48%, 12 এ গিয়ে 48%, মানে কাঠিন্যের যদি দিকটা। তাহলে ফিজিক্সে দেখবে তোমরা ওখানে দেখবে মডার্ন ফিজিক্স বলে একটা জায়গা আছে, সেটা সবথেকে সোজা। মডার্ন ফিজিক্সে মডার্ন ফিজিক্স সবথেকে সোজা। ঠিক আছে?
তাহলে যে ভাবছো রাখবে না অবশ্যই রাখবে, যদি ভাবো ফেল করে যাবে ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, কোনো চাপ নেই, কিন্তু পাস করবে। এবারে যেমন আলু ভাজা করা সোজা তো, তুমি 10 জনকে আলু ভাজাবে, 10 জন 10 রকম আলু ভাজা, এবং কোনোটা দেবে বেশি। চাইছি যারা হচ্ছে নিট দিতে চাও তাদের ব্যাপারে একটু বলবো, নিটটা দিতে চাও, কারণ তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কেমন নিট পাচ্ছে, আর আশেপাশে কেমন ডাক্তার হচ্ছে বলো, আগে কেমন হতো 5 বছর আগে, এখন কেমন হচ্ছে বলো, কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি বেশি হ্যাঁ বেশি বেশি হচ্ছে তো আশেপাশে। এবার দেখো আমরা যখন নিট দেবে, নিটের একটা মজা হচ্ছে নিট কিন্তু যে কেউ পেতে পারে, তার জন্য কিন্তু কোচিং লাগে না। নিটের প্রধান হচ্ছে মন্ত্র হচ্ছে, যেমন আমাদের বেদ উপনিষদ আছে, এনসিইআরটিটা এক ধাপ থেকে ভালো করে পড়তে হবে, এক ধাপ থেকে এনসিইআরটি পড়তে হবে। নিট যদি পেতে যাও তোমাদের যে টেক্সট বইগুলো মানে ছায়া সাঁতরা এগুলো পড়া কমাতে হবে। প্রথম থেকে হচ্ছে নিটের বইগুলো মানে এনসিইআরটি ভালো করে পড়বে। এনসিইআরটি ইংলিশ ভার্সনটা পড়ে যাবে, কারণ অনেকগুলো টার্ম তুমি বাংলাতে পাবে না, কারণ এনসিইআরটি বাংলা টার্মও আছে। এনসিইআরটি বাংলা বই আছে, তোমরা বাংলা বই ওখানে পেতে পারো, বা হচ্ছে ত্রিপুরা বোর্ডের, তোমরা ত্রিপুরা বোর্ডের দেখবে টেক্সট বুক বলে সার্চ করবে, সেখানে অনলাইনে ফ্রি পিডিএফ পাবে, সবকিছুরই বাংলা বই পাবে। আচ্ছা শুধু এনসিইআরটি পড়লে হবে না, তোমাদের কিছু স্পেশাল বই বলে দেবো সেইগুলো। আর তোমরা আরিহান্ট বা উডকার্সের হচ্ছে সালের বইগুলো দেখবে প্রিভিয়াস ইয়ারে। এছাড়া কেমিস্ট্রির জন্য তোমরা যে টেক্সট বুকটা ফলো করবে দেখবে তোমাদের হচ্ছে আছে কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি, এর থেকে ভালো টেক্সট বুক আমাদের ইন্ডিয়াতে নেই আর। কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি, ঠিক আছে, কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি টেক্সট বইটা দেখবে। আচ্ছা ওইটাই শুধু বলতে হবে কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি। বায়োলজির জন্য টাটা ম্যাকগ্রোর বইটা কিনবে, টাটা ম্যাকগ্রোর একটা বই আছে, ফিঙ্গার টিপস আছে, এগুলো কিনবে। আর কেমিস্ট্রির জন্য যদি এমসিকিউ খুব ভালো বই পড়তে চাও তাহলে দেখবে এররলেস, এররলেসের দেখবে মোটা বইগুলো আছে, দুর্ধর্ষ এমসিকিউ আছে, অনেক ধরনের এমসিকিউ আছে, ঠিক আছে। আর বায়োলজিতে এনসিইআরটিটা মেন, সেটা ছাড়াও তোমাদের যে কোনো একটা এমসিকিউ বই তুমি দিনেশ করতে পারো, ফিঙ্গার টিপস করতে পারো, ঠিক আছে, টাটা ম্যাকগ্রোর বই কিনতে পারো। আর ফিজিক্সের ক্ষেত্রে একটা কিছু বলছি যে ফিজিক্সের একটা সমস্যা তোমাদের নিশ্চয়ই হয় যে ফিজিক্সে বেশি নাম্বার ওঠে না। তো ফিজিক্সে বেশি নাম্বার ওঠে না, কিন্তু ফিজিক্সে তোমাদের হচ্ছে টেক্সট বুকটা ভালো করে পড়বে। তোমাদের যা দোয়ারি মজুমদার মাইতি বা সরকার বই আছে, খারাপ বই নয় ভালো বই, সেই সঙ্গে এনসিইআরটি এখন দেখবে ফিজিক্সেরও এনসিইআরটি টুকে দেয়। আচ্ছা এনসিইআরটি যখন পড়বে ওর দেখবে এক্সারসাইজের বইগুলো আছে, এক্সারসাইজ আছে, তো ওর সলভ পেপারগুলো কিনে নেবে, এনসিইআরটির সলভ পেপারগুলো কিনে। তো প্রথম থেকে ইংলিশ মিডিয়ামের বইগুলো পড়া শুরু করবে। আর মকের দিকে বেশি নজর দেওয়ার দরকার নেই, তোমরা মকের হচ্ছে ডিএলপি প্রোগ্রাম নিতে পারো, বা যখন হচ্ছে 12 এ গিয়ে দিতে পারো, কারণ তুমি ইনফরমেশন না জানলে মক দিতে পারবে না। প্রথম থেকে যদি মকের দিকে ছোট ইনফরমেশন না জানলে কি করবে, তুমি একটা জিনিস জানছো না, ঠিক আছে, তোমাকে প্রথম থেকে হচ্ছে এক ধার থেকে পড়ে যেতে হবে, একটাও কিছু বাদ দেবে না। আচ্ছা আরেকটা যেটা মেন প্রবলেম দুটো সাবজেক্টের বলছি, সেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। কেমিস্ট্রির একটা এটা হচ্ছে একেবারে রিয়েল প্রবলেম, কারণ কোনো টিচার বলতে 99%, 1% যিনি পড়ান তিনি 1%, কোনো টিচারই 3টে পার্ট ভালো করে পড়াতে পারেন না। অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল। কি হয় বেশিরভাগ ক্ষেত্রে অর্গানিক টিচাররা কি করেন যে 12 মাসের 10 মাস হচ্ছে অর্গানিক পড়ান, ইনঅর্গানিক তোরা পড়ে নিবি, ঠিক আছে, আর 1 মাস 20 দিন হচ্ছে ফিজিক্যাল পড়ান। এটা হচ্ছে ফ্যাক্ট কেমিস্ট্রিতে, এটা হচ্ছে ফ্যাক্ট, বেশিরভাগ টিচারই তাই করেন। তো যিনি সব মানে টপিকগুলো ঠিকঠাক করে পড়ান তোমরা তার কাছে পড়বে, এরকম খুঁজে নিতে হবে ভালো করে। স্যার কিছু স্যার তো আছেন একটু সত্যিই পড়ানো ভালো, তোমরা কিন্তু তার কাছে খুঁজে নেবে। আর যার কাছে পড়বে বলে ভাবছো তুমি যে নিটের জন্য পড়াচ্ছেন, আগে দেখে যাবে না স্যার কাছ থেকে ফিডব্যাক নিয়ে নেবে, কারণ তোমাদের মাত্র 22 মাস টাইম পাবে। এই টাইমের মধ্যে তোমাদের যদি স্যার চেঞ্জ করতে হয়, তোমাদের যদি প্রবলেম হয় সমস্যা হবে, কারণ 11টা বেশি গুরুত্ব দাও না তোমরা, কিন্তু বেশিরভাগ টাফ কোশ্চেনগুলো 11 থেকেই আসে। আমি যদি কেমিস্ট্রি ভাবি, থার্মোডাইনামিক্স, আয়নিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, এইগুলো কিন্তু যথেষ্ট টাফ। তারপরে জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, এইগুলো কিন্তু বেশিরভাগ টাফ কোশ্চেন এগুলো থেকেই আসে। ফিজিক্সের ক্ষেত্রে দেখবে ডাইনামিক্স, ফিজিক্সের ক্ষেত্রে প্রবলেমটা কি হয় না, ফিজিক্সের ক্ষেত্রে স্টুডেন্টের কথা শোনা হয় না প্রবলেমের দিক দিয়ে, টিচাররা যা দেবেন তাই করতে হয়। তোমরাও দেখবে এই প্রবলেমটা ফেস করবে।
এই প্রবলেমটা ফেস করবে, কারণ তোমাদের কথা শোনা হয় না, মানে তুমি যদি সেই প্রবলেমটা দাও তৎক্ষণাৎ স্যার পারবেন না বলেই তোমার কথা শোনা হবে। মানে আমি টিচার জাতি হয়েও বলছি, কিছু করার নেই, এগুলোই ফ্যাক্ট। যে টিচার তোমার প্রবলেম শুনতে পারবে, তোমার প্রবলেমের উত্তর দেবে, তুমি তার কাছে। আর এখানে কিন্তু কোনো বাছাবাছির সিস্টেম নেই, কারণ স্যার নিজেও জানেন না কোনখান থেকে, আমরা কেউ জানি না কোনখান থেকে কোশ্চেন আসবে। তোমার পুরো টপিক আছে, পুরো সিলেবাস আছে, আমাদের সিলেবাস এক ধাপ থেকে পড়তে হবে। আচ্ছা, যারা হচ্ছে নিট ধরো দিতে পারবে না, নিট ভালো, অনেকে আছে যে নিটের অতটা দিতে পারবে না বা কিছু করতে পারবে না, তাদের ক্ষেত্রে বলবো সেকেন্ড অপশনটা নিতে, মানে জেনপাটা। জেনপাতে এই বইগুলো ছাড়াও তোমাদের আর একটা বই কিনতে পাওয়া যায়, সংসদের এমসিকিউ, দিনেশ কম্পেনিয়ন। দিনেশের কিন্তু এমসিকিউ বই না, দিনেশের একটা দেখবেন কম্পেনিয়ন বই আছে, দিনেশ কম্পেনিয়ন, সেই টেক্সট বুকটা ফলো করবে ফিজিক্স কেমিস্ট্রি। পলিটেকনিকের সেন্ট্রালে কিন্তু 4200 গ্রেড পে, যেটা হচ্ছে এখন 35400 বেসিক, সেই পোস্টের কিন্তু চাকরি আছে, যেমন হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আমাদের হচ্ছে প্রতিরক্ষা সংস্থায়, বা হচ্ছে চার্জম্যান, সবই কিন্তু 35400 গ্রেড পে। এইগুলোর যে পরীক্ষাগুলো হয়, একজন সায়েন্সের স্টুডেন্ট যেটাতে ভালো ফল করতে পারবে, আর ট্রেনিং যে পিরিয়ড হয়, কিন্তু একজন শুধু মাধ্যমিকের পর করতে পারবে না। এখানে একটা কথা বলবো সবাইকে, যদি কেউ মাধ্যমিকের পরে আইটিআই বা হচ্ছে পলিটেকনিক করতে পারো, কিন্তু সে দয়া করে নেতাজি ওপেন ইউনিভার্সিটি, সরি রবীন্দ্র মুক্ত ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে এই চেষ্টা করে নেয়, মানে দুটো জিনিস একসঙ্গে করে নেয়, তোমরা করতেই পারো। সে কিন্তু মুক্ত ইউনিভার্সিটি থেকে, কিন্তু মুক্ত বিদ্যালয় থেকে কিন্তু তুমি করে নেবে। ঠিক একই রকম ভাবে যারা এইচএস এর পরে ধরো অনেকে আছে ডিএলএড করব বা পলিটেকনিক করব, তারা কিন্তু এরকম ডিসটেন্সে আবার হচ্ছে গ্র্যাজুয়েশনটা করে নিতে পারবে। এখন যেহেতু তোমাদের দুটো, একটা যে ডিসটেন্সে আর একটা হচ্ছে রেগুলার করা যায়, এগুলো কিন্তু করে নিতে হবে, দুটোই ভ্যালিড, ঠিক আছে? তো এইগুলো আসে। এবার আমি একটু দেখে দিচ্ছি স্লাইডগুলো, আমি একটু দেখে দিচ্ছি কি কি আছে। আচ্ছা, লটা তো আমাদের এখন পড়ার একজন হচ্ছে, এখন যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে যে কেউ তুলে নিয়ে চলবে, ঠিক আছে? তো আর বাড়িতে যদি আছে, তার থেকে যদি বাড়িতে হচ্ছে এ থাকে, মানে উকিল থাকে, কিন্তু খুব সুবিধা, নাহলে খুব চাপ। তো ল নিয়ে পড়তে পারো, লতে যদি প্র্যাকটিসও নাও করতে পারো, শুধুমাত্র জমি জায়গা রেজিস্ট্রেশন করো না, এফিডেভিট, জমি জায়গা রেজিস্ট্রেশন, সেগুলোতেই অনেক পাবে, ঠিক আছে? তো ল নিয়ে পড়তে পারো। আচ্ছা, এগ্রিকালচার নিয়ে পড়তে পারবে, এগ্রিকালচার। আচ্ছা, এগ্রিকালচার আর কেমিস্ট্রি একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি, শোনো। তুমি যেখানে যার গায়ে লাগবে, যেখানেই গায়ে লাগবে, তুমি কিন্তু ঔষধ দোকান দেখতে পাবে। হ্যাঁ, তুমি ফার্মেসি, বি ফার্ম যাই কিছু করে ঔষধ দোকান দেখতে পাবে, কিন্তু তুমি রাসায়নিক সারের দোকান বেশি দেখতে পাবে না। কতজনের টাকা নিয়ে বসে আছে রাসায়নিক সার করবে বলে, মানে ধরো প্রথমে ইনিশিয়াল হচ্ছে 50 লাখ থেকে 1 কোটি টাকা লাগবে, অনেকেই দিয়ে দেবে, কোনো চাপ নেই, কিন্তু কটা সারের দোকান দেখো। আর তোমাদের এখানে তো প্রচুর আলুর চাষ হয়, আচ্ছা ঠিক আছে? তো এইটা বলা যদি এবারে হচ্ছে 413টা সিট আছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর নেভাল একাডেমি, কোচিতে আছে, পুনেতে আছে। তো এনডিএ হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 1800 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 900 নম্বরের পরীক্ষা হচ্ছে আমাদের ইউপিএসসি নে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, ইংলিশ। তাহলে তো লাইফে বুঝতে পারতাম যে জীবনে কত কিছু করার আছে। আমাদের সময় হয়তো ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, নার্স হবি, এই তিনটা অপশন ছাড়া হয়তো বিশাল একটা বড় কিছু অপশন আমাদের মধ্যে ছিল না। কিন্তু এই যে এত কিছু যে হয়, সেটা তোমাদের কাউন্সেলিং এর জন্য স্যাররা বললে ভীষণ সুন্দর লাগলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এবার সব প্রফেশন গুলো ভাবছি যে সায়েন্স নেবো না, আর্টস নেবো, তাহলে কি আমি পরীক্ষাতে পাস করবো না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব তো 11-12 সাবজেক্ট, তাই তো? প্রশ্নটা তো এখানেই, সব যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয়ে গেল, তাহলে আমি কিভাবেই বিএসসি নার্সিং হবো, কিভাবেই বা নার্স হবো, কিভাবেই সরকারি চাকরি পাবো? কিচ্ছু হবে না। আর্টস পড়েছি মানে জীবন শেষ। পাড়াপ্রতিবেশীরা অনেকেই বলে আর্টস নিয়েছিস, কি আর হবে, শুনতে থাকি। প্রশ্নটা কিন্তু এখানে শেষ নয়, সলিউশন কিন্তু আছে। আমি যে নার্সিং সাধারণত 2 ধরনের হয়, কি কি নার্সিং? জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং। শুনেছি এই দুটো ওয়ার্ড, জিএনএম নার্সিং ও বিএসসি নার্সিং। কার কোনো আইডিয়া আছে ডিফারেন্স কি এই দুটো? জিএনএম কি হয়, বিএসসি কি হয়? নার্স তো নার্সই হয়, হসপিটালে দেখেছি নার্স নার্সই হয়। জিএনএম এবং বিএসসির মধ্যে ডিফারেন্স জানা আছে? জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স,
ঠিক আছে? তার জন্য এএনএম জিএনএম এর একটা এক্সাম হয়, যার ফর্মটা হচ্ছে ফেব্রুয়ারিতে বেরোবে। এএনএম এর যে এক্সাম হচ্ছে আগস্টে হয়। তোমরা ফর্ম ফিল আপ করবে, এক্সাম অ্যাডমিট কার্ড নেবে, এক্সাম সেন্টারে যাবে, পরীক্ষা হবে। ঠিক আছে? আগে সেটা ছিল যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী জিএনএম এর রিক্রুটমেন্ট হয়ে যাবে, সরকারি পেয়ে যাব, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এএনএম এবং জিএনএম হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। পরীক্ষাতে থাকবে কি 100টা কোশ্চেন, কিন্তু কি তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আমি ফার্স্টেই সাইটটা ওপেন করেছি কি এক্সামিনেশন ক্রাইটেরিয়া ফর জিএনএম এক্সামিনেশন। জিএনএম এর জন্য আমাকে কি কি লাগবে? আমি 12 অবধি পড়লাম, 10 অবধি পড়লাম, 11 12 আমি আর্টস নিয়েছি। তারপর আমি পরীক্ষা দিতে গেছি। জিএনএম এক্সামে সিলেবাস থাকে, ভালো স্যালারি, ভালো আমি সরকারি চাকরি পেয়ে যাব। কমিউনিটি হেলথ নার্স, আমাদের কমিউনিটি এরিয়াতে আমরা দেখি এএনএম জিএনএম সবাই পোলিও দেয়, যারা সাব সেন্টার আছে তারা হচ্ছে এক ধরনের জিএনএম নার্স। মিলিটারি নার্সিং পেতে পারি এবং হায়ার এডুকেশনের জন্য ক্যান্ডিডেট শুড বি কোয়ালিফাইড। এম করলেও আমি সরকারি জায়গায় স্টাফ নার্স হতে পারি, আমি বিএসসি করলেও সরকারি জায়গায়। মেডিকেলের জন্য স্যার অলরেডি আগে একটা স্লাইড দেখিয়েছিলেন, সেখানে ছিল এসএফ ডব্লিউপি কি যে এখানে রক্ত পরীক্ষা করানো হয়। যিনি রক্ত পরীক্ষা করছেন সে হচ্ছে আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজি এবং সে তার অলরেডি প্যারামেডিক্যাল ডিগ্রি আছে। একটু আসতে আমার ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ ফার্মাসিস্ট। আচ্ছা, ফার্মাসিস্ট দেখেছি আমরা কোথায় কোথায় দেখতে পাই? ফার্মাসিস্ট হসপিটালে ওষুধের দোকান খুলে দেবো। আর কি করবো? কেমিক্যাল টেকনিশিয়ান হতে পারি, হেলথ ইন্সপেক্টর হতে পারি, অ্যাজ এ হোলসেলার বা ড্রাগ ইন্সপেক্টর আমি কাজ করতে পারি। হোলসেলার জিনিসটা খুব সোজা, এখন হোলসেলের দোকান আজকাল খুব বেশি দেখতে পাওয়া যায়। এবং গুগল দেবতা সঙ্গে আছেন, মানে ইশিহারা চার্ট, এই কথাটা মারবে দেখবে এরকম একটা জিনিস বেরোবে। এটা আমিও করতে পারি, এটা 12, এতে কিছু নেই। যত এগোবে তত দেখবে জিনিসটা আস্তে আস্তে জটিল হচ্ছে। মানে সরি, আমার জন্য হয়, আমি জানি না তোমাদের জন্য হবে কিনা। দেখতে পাচ্ছ? হ্যাঁ, মানে না না, দেখতে পেলে অসুবিধা নেই, যারা দেখতে পাচ্ছ না বুঝে নিয়ে তারা আমার মতো আর কি, তারা খেয়াল করে এই পুলিশ, কি বলে এটাকে, আর্মি, এই ধরনের চাকরিগুলোতে যেও না। এই জন্য বলছি যে আমার সামনে আমি যখন WBCS এ দিচ্ছিলাম, ওই একটা মেডিকেল টেস্ট হয় সবার শেষে, আমার তো ছিল এমপ্লয়মেন্ট সার্ভিস, তো আমাদের তো ওই সাদা কালো লিখতে পারলেই, মানে পড়তে পারলেই হয়ে যায়। আমার সামনে যে ছিল সে গ্রুপ বি ছিল, ওর ওই ছেলেটা প্রথম আটকালো। এই একটা বই বার করে ওরা, ওদের কাছে ওই ডাক্তারদের কাছে একটা বই থাকে, বার করে যখনই পড়াচ্ছে দেখি একটাও পারছে না। ওই এক্সপিরিয়েন্স আমার পুরনো, আমি জানি পারছে না মানে ও কিন্তু বাইরে। এইটা সাবধান, এটা আগে জেনে নিও, কারণ ওইখানে গিয়ে জানা মানে তুমি প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ সব পাস করে ওইখানে গিয়ে দাঁড়িয়েছো, তারপর জানতে পারছো যে না ওই কারণে আমাকে নেবে না, দ্যাটস প্যাথেটিক। মানে হয়তো তুমি অন্য কিছুতে ফাইনালি পেয়ে যাবে, গ্রুপ সি বা জানি না হয় কিনা সেটার পরে। তো যাই হোক, মানে একটা অ্যাম্বিশনটা ওরকম ভাবে তৈরি হয়ে যায়। তো